ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইনফোসিস লিমিটেড আইটি সেক্টরে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, দেখলে দেখাবে আজকের দিনে 1.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু স্যার ইনফোসিস নয়, তার পাশাপাশি দেখলে দেখা যাবে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি আইটি সেক্টরে টিসিএসকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে 1 মানে বলতে পারেন 1% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এইচসিএল টেককেও দেখলে দেখা যাবে ইন্ডিয়ার মধ্যে 3 নম্বর কোম্পানি 1%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। উইপ্রোকেও দেখলে দেখাবে দেখুন উইপ্রো 1%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আইটি ইন্ডেক্স বা নিফটি আইটি, সেটাকেও দেখলে দেখাবে নিফটি আইটি কিন্তু 1.15%, অর্থাৎ ইন্ডেক্সও কিন্তু 1%-এর ওপর ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আইটি সেক্টর কিন্তু ভালো করছিল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ বা ট্যারিফ কিছুটা কমানোর জন্য বা 90 ডেজের জন্য পজ করার জন্য। তো কী এমন হলো যেখানে আইটি কোম্পানিগুলো আবারও পড়া শুরু করেছে এবং আইটি ইন্ডেক্সও কিন্তু 1%-এর ওপরে ডাউন রয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে ন্যাসড্যাকের ফিউচার, যেখানে ইউরোপের আইটি ইন্ডেক্স 1.75%, অর্থাৎ প্রায় 2% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু ইন্ডেক্স, আইটি ইন্ডেক্স নয়, ডাউকেও দেখলে দেখাবে, অর্থাৎ ইউএসের মার্কেট, মেজর মার্কেট, সেটা দেখলে দেখাবে প্রায় 1%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে। তো কেন ইউএসের মার্কেট পড়ছে? স্যার আমি কিন্তু স্যাটারডেতে এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে ইউএসের রেটিং নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আজকে কিন্তু মার্কেট পড়তে পারে। কারণ হচ্ছে মোডিস ডাউনগ্রেড করেছে ইউএসের গভর্নমেন্টের ক্রেডিট রেটিংকে। যেখানে আমাদের যেরকম ক্রেডিট রেটিং থাকে, অর্থাৎ সিবিল স্কোর থাকে, সেটা যত বাড়বে তত ভালো লোন পাওয়া যাবে এবং যত কমবে তত কিন্তু লোন কম পাওয়া যাবে এবং ইন্টারেস্ট রেট হাই চার্জ করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রতি কটা দেশকে তার দেশ চালাতে গেলে লোন নিয়ে চালাতে হয়। তো তার জন্যে এই যে রেটিং এজেন্সিগুলো আছে না, এই রেটিং এজেন্সিগুলো রেটিং করে। তো ইউএসের রেটিং কি ছিল AAA, সেই AAA থেকে এখন AA1 এসে দাঁড়িয়েছে। 17 তারিখ এই নিউজটা বেরিয়েছিল, যার ফলে ইউএসের গভর্নমেন্টের বলতে পারেন যে লোন নেবে সেখানে ইন্টারেস্ট কিছুটা বেশি চার্জ হবে, বা বলতে পারেন লোনের ক্ষেত্রে কিছুটা হালকা হলেও কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারে, কারণ রেটিং কমে গেছে। এটাই হচ্ছে মেজর কারণ ইউএসের মার্কেট পড়ার পিছনে। তো ইউএসের মার্কেট পড়ছে, তার জন্যে কিন্তু আমাদের দেশের আইটি কোম্পানিগুলো পড়ছে। কেন পড়ছে? কারণ স্যার আমাদের দেশে যেসব আইটি কোম্পানিগুলো আছে না, সেসব কোম্পানিগুলো কিন্তু ইউএসের ওপর রেভিনিউর ক্ষেত্রে 30 থেকে 35% ডিপেন্ডেবল এভারেজ ধরলে। যেখানে ইউএসের ইকোনমি যদি গণ্ডগোল হয় তাহলে কিন্তু আইটি কোম্পানিগুলোর মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়। যেখানে ডোনাল্ড ট্রাম্প যখনই ট্যারিফ বাড়িয়েছিল তখনই কিন্তু আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি, কি টিসিএস বলুন, কি ইনফোসিস বলুন, কি এইচসিএল টেক বলুন, প্রতি কটা কোম্পানি দেখুন টিসিএস ডাউন সাইড মুভমেন্ট দেখানো শুরু করেছিল। আমরা যদি ইনফোসিসকে দেখি তাহলে লাস্ট 6 মাসে যদি ডেটা দেখি, দেখুন 6 মাসে ইনফোসিসও 14% মতন পড়েছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যখন খেলা শুরু করেছিল তখন থেকে। তো কিছুটা কামব্যাক করেছে। কারণ যখন থেকে ডোনাল্ড ট্রাম্প বস করেছিল তার ট্যারিফকে, সেখান থেকে কিন্তু কিছুটা আশারও দেখা গেছে এবং আইটি কোম্পানিগুলো কিছুটা কামব্যাক দেখিয়েছে। তো স্যার আবারও যে রেটিং কমেছে না, তো রেটিং কমানোর জন্য কিন্তু ইউএসের মার্কেট পড়ছে, বিশেষ করে ন্যাসড্যাক পড়ছে বা আইটি ইন্ডেক্স পড়ছে, যার জন্য আমাদের দেশের আইটি কোম্পানিগুলোও কিন্তু আজকে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার এটা কি পার্মানেন্ট এরকম হবে? একদম নয়। দেখুন একটা রেটিং এজেন্সি রেটিং প্রেজেন্ট করেছে, তো মার্কেট রিয়্যাক্ট করছে। তো এই রিয়্যাক্ট কিন্তু পার্মানেন্ট নয়। হয়তো আজকে পড়ছে, আজকে ইভিনিংয়ে যখন ইউএসের মার্কেট পড়বে, ইউএসের মার্কেট খুলবে, তখন হয়তো আরেকটু পড়তে পারে বা হয়তো আবারও কামব্যাক দেখাতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো কিছুই পার্মানেন্ট নয় শেয়ার মার্কেটে। দেখা গেল আজকে পড়েছে, কালকে আবারও উঠতে পারে। তো ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করুন এবং বাই করে হোল্ড করার চেষ্টা করুন। লং টার্মে ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দেবে এসব কোম্পানি। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো এলআইসি লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে। যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন কত 857-তে চলছে, আজকে এখনও পর্যন্ত ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে। স্যার এলআইসির যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখাবে জুন 2022 যখন কোম্পানিটা লিস্ট হয়েছিল তখন অনলি ফর
কত পার্সেন্ট স্টেক সেল হয়েছিল? 3.5% স্টেক সেল হয়েছে। তো 3.5% স্টেক সেল করতে গিয়ে কিন্তু কোম্পানির কাল ঘাম ছুটে গেছে আইপিওতে, যেখানে প্রোমোটার হোল্ডিং দেখলে দেখাবে 96.5 রয়েছে। অনেক বড় কোম্পানি, দেখলে দেখাবে এখনও পর্যন্ত মার্চ 2025 96.5 রয়েছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 0.1 রয়েছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 1.3 রয়েছে এবং পাবলিক 2.1 রয়েছে। ন্যাচারালি আমরা জানি কি যে 3 বছরের মধ্যে যে কোনো কোম্পানিকে 25:75 রেশিওতে আসতে হয়, অর্থাৎ কোম্পানির প্রোমোটারের স্টেকটাকে 75-এ আনতে হয় এবং 25% স্টেক কিন্তু মার্কেটে ছাড়তে হয়। তো এই কোম্পানির এত বড় কোম্পানি যেখানে 25% 3 বছরের মধ্যে ছাড়া অসম্ভব। তো এলআইসির ক্ষেত্রে সেই টাইম পিরিয়ডটা 2032 পর্যন্ত করা হয়েছিল 25% স্টেক পাবলিক করার জন্য। স্যার টাইম পিরিয়ডটা কিন্তু অনেক বাড়িয়েছে এলআইসির ক্ষেত্রে স্পেশালি। যেটা স্যার একটু আগে বলছিলাম যে 2022-এ আইপিও এসেছিল 3.5% স্টেক অনলি ফর, তাই তার ভ্যালু কোথায় দাঁড়িয়েছিল? আইপিওর ভ্যালু 21,000 crore। ভাবতে পারছেন তখনকার লার্জেস্ট আইপিও ছিল অনলি ফর 3.5% স্টেক সেল করার ফলে। তো তার জন্যই কিন্তু এই 2032 পর্যন্ত টাইম পিরিয়ড দেওয়া হয়েছে এলআইসিকে। তো 2032-এর মধ্যে 25% স্টেক কিন্তু এলআইসিকে সেল করতে হবে। তো আজকের দিনের লেটেস্ট নিউজ কি যে সেন্ট্রাল প্ল্যান করছে টু সেল 6.5% স্টেক এলআইসির ইন মাল্টিপল ট্রাঞ্চেস ওভার দ্য নেক্সট 2 years, রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। তো স্যার গভর্নমেন্টকে ওএফএসের মাধ্যমে কিন্তু এই স্টেক সেল করতে হবে, অর্থাৎ অফার ফর সেল। তো প্রাইস যা চলছে তার থেকে কিন্তু ডিসকাউন্টেই গভর্নমেন্টকে সেল করতে হবে। তো এটাই হচ্ছে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখন এলআইসির, যেখানে গভর্নমেন্ট স্টেক সেল করলে গভর্নমেন্টের প্রফিট হবে কিন্তু শেয়ার হোল্ডারদের অনেকটা সাফার করতে হবে। দেখলে দেখা যাবে কোম্পানিটা 52 খাই 1222 থেকে অনেকটা নিচে চলছে। তো ওএফএসের মাধ্যমে যদি সেল হয়, যদিও এখনও রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাকে কিন্তু ওপরে উঠতে বারবার বাধা ক্রিয়েট করতে পারে। স্যার এটা মাথায় রাখবেন, জাস্ট নিউজটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। ডেলিভারি কোম্পানিটা কুরিয়ার সার্ভিসের কোম্পানি, আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 9.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আজকের দিনে কী এমন হলো যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে? এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট, যেখানে এই কোম্পানিটা মার্চ, ডিসেম্বর এবং 1 বছর আগের মার্চ, তো সেলস দেখলে দেখা যাবে 2076, 1 বছর আগে সেটা 2378, এই কোয়ার্টারে 2192। তো সেলস ইয়ারলি সামান্য বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কমেছে। খরচা দেখলে দেখাবে কোম্পানি 1 বছর আগে 2030 খরচা করেছে, আগের কোয়ার্টারে 2278 খরচা করেছে, এই কোয়ার্টারে 2072 খরচা করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে 1 বছর আগে 46 ছিল, আগের কোয়ার্টারে 100 ছিল, এই কোয়ার্টারে 119। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। জাম্প কেন করেছে? যেখানে কোম্পানির ইনকাম কিন্তু কমেছিল কিন্তু খরচাটাকে অনেকটা কন্ট্রোল করেছে বলে কোম্পানির প্রফিটটা যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে এই কোয়ার্টারে। এবার আমরা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট, তো নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 1 বছর আগে কোম্পানি নেগেটিভ ছিল, আগের কোয়ার্টারে 25 crore, এই কোয়ার্টারে 3 গুণ বেড়ে গেছে 73 crore। তো এরকমটা কেন হলো? তো এই জিনিসটা দেখতে গেলে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্টকে দেখতে হবে। তো আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন তো কোম্পানির অপারেটিং প্রফিটের সাথে আদার্স ইনকাম অ্যাড হয়েছিল। 1 বছর আগে 111, আগের কোয়ার্টারে 99, এই কোয়ার্টারে 129। তো তার পাশাপাশি ইন্টারেস্টটাকে মাইনাস করতে হয়েছিল, তার সাথে ডেপ্রিসিয়েশন নেগেটিভ অর্থাৎ মাইনাস হয়েছে 200 crore 1 বছর আগে, আগের কোয়ার্টারে 142, এই কোয়ার্টারে 142। তো সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে তারপরে গিয়ে কিন্তু এই প্রফিটটা এসছে, যেখানে কোম্পানির ইয়ারলি যথেষ্ট ভালো নেগেটিভ থেকে পজিটিভ এসছে এবং কোয়ার্টারলিও 3 গুণ প্রায় প্রফিট কিন্তু বেড়ে গেছে। তো ভালো ফল করার জন্য কিন্তু কোম্পানি সেলিব্রেট করছে শেয়ার হোল্ডাররা আজকের দিনে এই কোম্পানিকে নিয়ে, যার জন্য কোম্পানিটা 9.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, কেউ বাই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন, অবশ্যই নিজের রিস্ক বুঝে তারপরে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।